নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আবার কে এসছে? আবার প্রসেনজিৎ ফটোগ্রাফির দুজন পার্টিসিপেন্ট, যাদের সাথে একদিনেরই আলাপ তোদের সাথে আবার না, একদিনের আলাপ, কিন্তু বাকিটা ওরা বলবে কেমন লেগেছে কি বৃত্তান্ত। যাক, আলাপ করিয়ে দিই। দুজনের পরিচয় দুজন আলাদা আলাদা করে দেবে। পার্টিসিপেন্ট, যাদের সাথে নমস্কার, একদিনেরই আমি আলাপ জয়ী। তোদের সাথে আমি আলাপ। আসছি আন্দুল থেকে। আমি অ্যাজ এ মডেল। আর আন্দুল থেকে আসছিস? হ্যাঁ। বয়স কত বল? 19। অনলি 19। ওকে কিন্তু সবার মধ্যখান দিয়ে সেদিনকে ওকে আলাদা করে দেখেছিলাম আমি, খুব সুন্দর লাগছিল সেদিনকে ওকে। প্লাস তুই পানটা উড়িয়েছিলি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব সুন্দর হয়েছিল। তুই নমস্কার, আমি প্রিয়াঙ্কা পাত্র আর আমি মডেল, সরি, মেকআপ আর্টিস্ট। আর আমি আন্দুল থেকে আসছি। কি পড়াশোনা কি করছিস টরছিস বল একটু, নাকি সেসব চুকিয়ে দিয়েছিস? শেষ শেষ। উচ্চ মাধ্যমিক দিয়ে আমি বিউটিশিয়ানের কোর্স। আন্দুল থেকে আসছি। হ্যাঁ, একদম অডিও ঠিক আছে, ঠিক আছে। পড়াশোনা কি করছিস টরছিস বল একটু, নাকি সেসব চুকিয়ে দিয়েছিস? উচ্চ মাধ্যমিক দিয়ে আমি বিউটিশিয়ানের কোর্স। আন্দুল থেকে একদম ঠিক আছে, অডিও আমাদের একদম ক্লিয়ার। জাস্ট একটু এটাকে মনিটরটা চালু করে নিই। ঠিক আছে, দেখতে পাচ্ছিস তোর উল্টে? একদম, জাস্ট একটু এটাকে মনিটরটা চালু করে নিই। চলো, জাস্ট অন। এবার এটা তোদের লাইফের ফার্স্ট লাইভ। ওপরে মা দুর্গা, এরপর থেকে তোদের অনেক জায়গায় তোরা ডাক পাবি, অনেক বড় বড় কাজ করবি। কাজ করবি মানে করবি, 100% করবি। শুধু নিজেদেরকে ডেডিকেশন দিতে হবে যে আমরা এই প্রফেশনে থাকবো কিনা। ফার্স্ট তুই বল, তুই এই প্রফেশনে থাকবি নাকি? হ্যাঁ, আমি এই প্রফেশনে থাকবো। দেখ, এই প্রফেশনে থাকলে কিন্তু অনেক কিছু করতে হবে তোকে। অনেক মানুষকে সাজাতে হবে, অনেক মানুষের কাছে আনন্দ নিতে হবে, দিতে হবে, অনেক জায়গায় যেতে হবে, শুট করতে হবে, র্যাম্পে হাঁটতে হবে, জগৎ কাঁপাতে হবে। হ্যাঁ, একদম। এটা কিন্তু শক্ত কাজ। আমার খুব পছন্দ ছবি তুলতে, ফটো তুলতে বা এরকম ভিডিও করতে আমি খুব পছন্দ করি। আর আমি এখানে এসে খুব ভালোই লাগে আমার। আমি করতে চাই, এটা কন্টিনিউ করতে চাই। একটা সহজ পথ বলি, হুম। কি দরকার এত কিছু করার? বাবা মা ধরে একটা বিয়ে দিয়ে দেবে, ঠিক কিন্তু আছে? মন তো ওটা চায় না, না মনটা তো এখানেই চায়। আরে বিয়ে করলে কি কি পাবি দেখ। সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবি, সবার রান্না করতে পারবি, তারপর তোদের ওখানে ঘুটে ফুটে দেয়? না হ্যাঁ, না ঘুরে ঘুরে দেয় না। তোদের ওখানে দেয় না? দেখ, এত কিছু পারবি কিন্তু করতে, খেয়াল কর। না না, ওইসব করতে চাই না আমি এখন। এই প্রফেশনে এলে কি কি করতে হবে? নিজেকে সাজাতে হবে, সুন্দরভাবে সব জায়গাতে প্রেজেন্ট করতে হবে নিজেকে। ইয়েস, নিজেকে সব জায়গায় প্রেজেন্ট করতে হবে, কারণ আমরা হচ্ছি সেই আইকন যাদের দেখে উল্টো দিকের মানুষ ভাবে ওয়াও এরা কত সুন্দর, তাই তো? সুতরাং এই প্রফেশনেই থাকছিস। হুম, একদম। লাস্ট সপ্তাহে যারা লাইভ করলো হুম। তার থেকে ঠিক 1 মাস আগে একটা লাইভ হয়েছিল। সেই লাইভ যারা করেছিল যে মেয়েটি, সেই মেয়েটি এখানে এসে কিন্তু অনেক ডায়লগ দিয়ে গেল। ওইখানে লাইভটা হয়েছিল, হ্যাঁ। অনেক ডায়লগ দিল। এখান থেকে বেরোনোর সময় তার একজনের সাথে আলাপ হলো হুম। এবং সে বিয়ে করে ফেললো। না না, সেও 21। করবো না। সেও 21। না, আমরা এখন এই সব দিকেই কন্টিনিউ করবো। ভেরি গুড। তুই? আমি এরকম এখানে এই লাইনে। জোরে জোরে। আর এটা লাইন না, এটা প্রফেশন। হ্যাঁ, এই প্রফেশনালি আমি থাকতে চাই। ইয়েস। এই প্রফেশনে কিভাবে থাকতে চাস? সবাইকে সাজাবো, আর আমি সাজাতে পছন্দ করি, আর নিজে সাজতেও পছন্দ ইয়েস, করি। সব থেকে বড় জিনিস এটা। আমরা শুধু সাজাই না, আমরা নিজেরাও সাজি। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আমাদের ব্র্যান্ড আইকন আমরা নিজেদেরকে করতে হবে। বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর কিছু হচ্ছে, মন ভালো লাগছে না, কতক্ষণ ফোন টিপবে এটা মানুষ? চল আজকে নিজের ওপর এটা নিজে ক্রিয়েটিভ মেকআপ করি। আমি বেশি ওইটাই করি। ইয়েস। আর দুজনকেই, হাওড়া জেলার সবাইকে বলছি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে 5 মিনিট যত স দিয়ে উচ্চারণ আছে সব স দিয়ে উচ্চারণগুলোকে বাদ দিয়ে দাও জীবন থেকে। সব হাওড়ার লোকজনের এই শয়ের দোষ।
তাই তো হ্যাঁ। র্যাম্পে হেঁটে যখন ফার্স্ট হবি, যখন প্রশ্ন অ্যান্সার রাউন্ডে আসবে, কোশ্চেন অ্যান্সার রাউন্ড, হুম। তখন সব মুখ দিয়ে বেরোলেই তো হয়ে গেল পুরো। নিজেকে গ্রুম করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, কারণ একটাই, এই প্রফেশনটার মধ্যে কম্পিটিশন অনেক বেশি, হুম। বাট এই কম্পিটিশনের মধ্যেও একটা ব্যাপার আছে, নিজস্বতা। আমার কাছে যেটা আছে আমি সেটাই দেখাবো, বাট কথাবার্তা, হুম। এটা তো একটা সাবজেক্ট, তাই তো। হুম। রিলস অন্য লোকের গানের সাথে করব না, এবার থেকে রিলস আমরা নিজেরা কথা বলবো। নিজে রিলস তৈরি করলে কি হয় জানিস, অন্য লোকের গান নিয়ে তৈরি করলে কি হয় জানিস, তারা পয়সা পায়, যার গান নিয়ে করেছিস সে পয়সা পায়। আর কন্টেন্ট যদি তুই ক্রিয়েট করিস তাহলে পয়সা তুই পাবি। ধর তুই আয়নার সামনে এসে বললি, ক্যামেরার সামনে এসে বললি, বস সারাদিন তো অনেক মজা করেছে, চলো একটু যদি ঘুরে আসি, এইটুকুনি বললে ওটা কন্টেন্ট, ওটার জন্য তুই ফুল টাকা পাবি। এরকম নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে। তুই মেকআপের ওপর টিউটোরিয়াল করবি, নিজেকেই সাজাচ্ছিস, নিজেই ওটাকে ভিডিও তৈরি করছিস, টাইপ অফ দ্যাট। যাই হোক, দেখি আমাদের জন্য কে কি লিখেছে। নিশা নস্কর লিখেছে গুড ইভিনিং। ও নিশা লিখেছে বিয়ে করব না। আরে নিশা, তোকে বিয়ে করার জন্য তো একজন অপেক্ষা করে আছে, শর্ট লেগে থাকে, আগের দিন যার অডিও পাঠালি। গ্রামের লোকদের সাথে তো নয়, এই রে নিশা লিখছে গ্রামের লোকেদের সাথে বিয়ে করব না। নিশা লিখছে হ্যাঁ, নিশা তোকে একদিন ডাকবো লাইভে। নিশা আমার খুব বড় ফ্যান। যাই হোক, এবার জিজ্ঞেস করছি একটা কথা, যে কিভাবে তোর কাজে আসা, এই প্রফেশনে কিভাবে আসা, প্রথম শুট কিভাবে করেছিস, কোথায় করেছিস, তার এক্সপ্রেশন, তার ব্যাপারটা সেটা একটু বল। আচ্ছা, আমি এই প্রফেশনে আসি, আমার ফার্স্ট মডেল বা আমার ফার্স্ট মানে মেকআপ আর্ট, আমরা দুজনেই একসঙ্গে। একসাথে? হ্যাঁ, ওই আমার ফার্স্ট মেকআপ আর্টিস্ট আর আমি ওর ফার্স্ট মডেল। আচ্ছা। ওখান থেকে আমাদের শুরু, আমাদের জার্নিটাও সেম টাইম। তো ওখান থেকে ও আমাকে চুজ করেছিল। আমি প্রফেশনাল ডান্সার, আমি ডান্স করি। হ্যাঁ, ভেরি তো গুড। ওখান থেকে ও, এবার ডান্সারদের এক্সপ্রেশন থাকে, একদম তো ও ওখান থেকেই আমাকে চুজ করেছিল। তারপরে আমাদের আস্তে আস্তে এইভাবেই এগোনো। এখন মানে তাও মানে এটা কতদিন আগের ঘটনা? এটা 1.5 বছর আগেকার। 1.5 বছর ধরে তুই কাজ করছিস? হুম। মানে হাওড়াতেই মোটামুটি কাজ করছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাওড়া রিলেটেডই কাজ করছিস, কলকাতায় এখনো না, ঢুকিসনি। যাই হোক, আজকের পর থেকে ভগবান সব ঠিকঠাক রাখলে আজকের পর থেকে কলকাতা থেকেই তোকে তোর ডাক আসবে, কারণ তুই যে সুপ্ত প্রতিভা, তোকে যে এত সুন্দর দেখতে, সেটা তো সবাই দেখতে পায়নি এতদিন, আজকের পরে তোকে দেখতে পেয়ে যাবে। এবং তোরা এই কাপেলটা মেনটেন করবি, তুই বলবি যেখানেই আমি কাজ করতে যাব, আমার যে মেকআপ আর্টিস্ট আছে আমি আর একসঙ্গে যাবো, হ্যাঁ আমরা এইবারেও গেছিলাম। তাহলে তোরা একসঙ্গে আসতে পারবি, একসঙ্গে যেতে পারবি। হ্যাঁ, আচ্ছা, প্রসেনজিতের ব্যাপারে কি বলবি বল। প্রসেনজিৎদার ব্যাপারে বলতে, প্রসেনজিৎদার ব্যবহার খুবই ভালো। আমার প্রথম কাজ ছিল প্রসেনজিৎদার সঙ্গে। তো আমি ওখানে গিয়ে সবার মানে এমন কেউ নেই যে ব্যবহার তাদের খারাপ, সবার ব্যবহার ভালো। আর দাদার ব্যবহারও খুব ভালো। আমরা এখানে আসতে পেরেছি দাদার জন্যই। তো দাদাকে থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, সত্যি অনেক ধন্যবাদ প্রসেনজিৎকে, যে প্রসেনজিৎ শুধু তার মডেলদের দিয়ে কাজই করায়নি, তাদের জন্য লড়েছে। এবং এই যে 2 সপ্তাহে আমি ওদেরকে সময় দিলাম সবাইকে সরিয়ে দিয়ে, এটার জন্য ডেডিকেশনটা প্রসেনজিৎদারই। যাই হোক, সব অর্গানাইজারদেরকেই বলছি, তোমরা তোমাদেরকে মডেলদেরকে পাঠাতে পারো, তার জন্য আমাদেরকে একটুখানি আগে থেকে জানাতে হবে। সারা কুইন লিখেছে হাই হাই সারা, আজ সারার জন্মদিন, তোরা তো গ্রুপে দেখেছিস মনে হয়, সারাদির আজকে Happy জন্মদিন। birthday. হ্যাপি বার্থডে সারা, হ্যাপি বার্থডে। সারাও এখানে 2 মাস আগে লাইভ করে গেছে। ও, এবং সারা আমাদের লাস্ট যে শোটা হলো ইয়েতে, কি বলে আমাদের 5 স্টার হোটেলে, ইয়েতে কি যেন, যা ভুলে গেলাম, সেখানে ও বিচ শুটে, পুল শুটে ও র্যাম্প করেছে, বিকিনি র্যাম্প। বিকিনি র্যাম্প অতগুলো মানুষের সামনে করা, এটা একটা অনেক সাহসের ব্যাপার। হ্যাঁ। আর সারাকে কিরকম দেখতে মোটামুটি দেখে নিয়েছিস, খুব সুন্দর দেখতে। সারা
আবার স্পেশাল থ্যাঙ্কস, স্পেশাল অনেক অভিনন্দন, অনেক বড় হ, অনেক ওপরে পৌঁছো এবং সমস্ত মানুষের ঘুম উড়িয়ে দে তুই, যা। হ্যাঁ, আমরা তো মানুষের ঘুম ওড়াতেই এসেছি, বল, আমরা মানুষের ঘুম ওড়াতেই এসেছি। নিশা লিখেছে ওকে যাব স্যার, অবশ্যই আসবি। মৌসুমী দাস লিখেছে দারুণ টিপস দিচ্ছ তো। হ্যাঁ মৌসুমী, তোর মডেলদেরকেও এবার তুই পাঠাবি। দেখ জেডিদা তো সারা জীবন টিপসই দেয়, জেডিদার কাজই হলো টিপস দেওয়া। এবার তুই বল, আচ্ছা তোর এই প্রফেশনে আসার জন্য তোর ফ্যামিলির কতটা সাপোর্ট আছে? আমার ফ্যামিলির ফুল সাপোর্ট আছে। ফুল সাপোর্ট আছে, Full বাহ। কে কে আছে তোর বাড়িতে? আমার বাড়িতে আছে মা, বাবা, ভাই, বোন আর আমি। আমরা 3 ভাই বোন। বড় ফ্যামিলি বল। হ্যাঁ হ্যাঁ, বড় ফ্যামিলি। মানে সবাই তোর কাজে হ্যাঁ হ্যাঁ কাজ দেখে। হ্যাঁ, আমার বেশি আমার মা, মানে আমি কোনো শুট থেকে ফিরে না আমি সবসময় ভাবি যে কমপ্লিমেন্টটা আমার মা কি দেবে, আর আমি আমার মায়ের কাছ থেকে এত ভালো কমপ্লিমেন্ট পাই, তারপরের কাজগুলো আমি না এর থেকে আরো বেটার করব। তো আমার মা আমাকে প্রচুর, মানে এরকম তারা বলতেই থাকে যে এর থেকে আরো ভালো হবে, এর থেকে আরো ভালো হবে। তো আমি ভাবি ঘরে গিয়ে আমি মাকে জিজ্ঞাসা করবো আমাকে কেমন লাগছিল। মাকে তুই, মা বাবাকে তুই কেমন লাগছিল কোনোদিন জিজ্ঞেস করবি না। বাবা মা তুই যেমনই হোস, হুম। বাবা মার তোকে সবসময় ভালোই লাগবে। এই একটা, এই একটা সাবজেক্ট যেখানে তোর কোনো কখনো তুই নেগেটিভ কিছু পাবি না, হ্যাঁ তারাই তোর জীবনে ইন্সপিরেশন হবে। এরপর থেকে তোর মা যেন, তোর মায়ের সাথে রাত্রিবেলা কথা বলাবি, হ্যাঁ এরপর থেকে প্রতিদিন সবাইকে এই রকম দুটো জলের বোতল শেষ করতে হবে। এখানে সুন্দর করে লেখা আছে কখন কি জল খাবো, কি বৃত্তান্ত, সব লেখা আছে। হুম। আজ থেকে আমার শোতে যারা আসবে সবাইকে আমি একটা এরকম জলের বোতল গিফট করব আজ থেকে। ওকে, এটা আজ থেকে সবার জন্য গিফট, কারণ আমি সবাইকে জল খেতে বলি, এবার থেকে তাদেরকে জল খাওয়ার অভ্যেস তৈরি করাবো। ঠিক আছে, এই বোতলটাই এবার থেকে আমরা সবাইকে দেব। যাই হোক, এবার তুই। তাপস দাস থেকে যে সাউন্ড কম আসছে। আচ্ছা আচ্ছা, দাদা দাদা সাউন্ড কম আসছে, তাপস দা যখন বলেছে তখন তো কম আসছে। এবার থেকে আমরা সবাইকে দেব। যাই হোক, এবার তুই। তাপস দাস থেকে যে সাউন্ড কম আসছে। আমারটা ঠিক আসছে, সাউন্ড কম আসছে। তাপস দা এবার দেখো তো একটু সাউন্ডটা। আচ্ছা, আসলে তোরা একটু আস্তে কথা বলছিস তো এই জন্য। আচ্ছা। ঠিক আছে, এবার তোর পারিবারিক ভাবে তোর কাছে কোনো ডিস্টারবেন্স? না। তোকে কে হেল্প করেছে কিভাবে? কারণ তোরা তো দুজনেই বড্ড ছোট, সেই জন্যই বলছি এই রকম ভাবে যদি বাচ্চাদেরকে তার বাবা মারা এগিয়ে দেয় না, এটা আমাদের জন্য না, অনেকের কাছে একটা পাওনা। সেই ব্যাপারে তোর পরিবারের সম্বন্ধে কি বলবি? আমাকে সবাই সাপোর্ট করে, আর বেশি দাদা সব জায়গায় নিয়ে যায়। হুম, বাহ বাহ, মানে সব জায়গায় নিয়ে যায়। আমি যদি দূরে কোথাও ছাড়াতে যাই, মানে আন্দুলের বাইরে যদি আমি কোথাও ছাড়াতে যাই, তো আমার দাদাই সেখানে নিয়ে যায়। বাহ বাহ। তো দাদা ফেসবুকে আছে? সব জায়গায় নিয়ে যায়। আমি যদি দূরে কোথাও ছাড়াতে যাই, মানে এই তো তোর বলা একদম ঠিকঠাক আছে। আচ্ছা, তোদের দুজনের মধ্যে কে বেশি ঝগড়া করে বাড়িতে? সত্যি কথা বলবি। ঝগড়া না, আমি ঝগড়া করি না, আমি একটু জোরে কথা বলি শুধু। মানে কিরকম জোরে কথা বলিস? এই যেরকম জোরে এখন কথা হচ্ছে এর থেকে আরেকটু বেশি বলি। মানে সেটা শোনা দেখি। এই এতটাই, হ্যাঁ এতটাই। আর যখন কেউ খচিয়ে দেয় তখন? তখন আর একটু জোরে। আর তুই? আমি জোরেই বলি। তুই জোরেই বলিস? ও জোরে কথা বললে কেউ কিছু বুঝতে পারবে না। কেন? পুরো কথাই জড়িয়ে যায়। জড়িয়ে যায়, মানে কিরকম জড়িয়ে যায়? মানে দাদা দাদা এরকম না তো, তাহলে? মানে জড়িয়ে যায় আর কি। তখন মানে যদি চেল্লে কথা বলি, মানে আটকে যায়? হ্যাঁ। মানে তোর স্ট্যামারিং প্রবলেম আছে? আমারও আছে, বাট আমি অ্যাচিভ করেছি এটাকে। আমি ছোটবেলায় এতটা তোতলা ছিলাম, হুম। এতটা আমার কথা আটকাতো যে আমাকে স্কুলে সবাই মজা করতো। স্কুলে আমাকে নিয়ে সবাই মানে কি বলবো, আর যখন ডাকতো জয়ন্ত দাশগুপ্ত বা রোল নাম্বার 10, তার খানিকক্ষণ আগে থেকে আমি ঘামতাম দরদর করে। আমি ওই বলতে পারবো না, আর সবাই হাসবে, হুম। তো মুখ চোখ ঠেলে বেরিয়ে আসতো আমার ওই ইয়েস স্যার বলতে গিয়ে। তো ছোটবেলা থেকেই
আমার সব থেকে বড় বন্ধু আমার মা, যে আমাকে সবসময় শক্তি দিত। হুম তো কোনো একদিন এরকম কিছু বলতে গিয়ে পুরো ক্লাস হেসে ফেলে। তো আমি প্রচণ্ড কাঁদি। হুম। স্কুলের হেড স্যার, তোরা নাকতলার নাম শুনেছিস? নাকতলা, হ্যাঁ শুনেছি। নাকতলা উদয়ন শঙ্কর ঠাকুর কখনো দেখতে যাসনি মনে হয় না? না না। নাকতলা একটা খুব বড় পুজো হয়, মানে টালিগঞ্জে যে স্টুডিওগুলো আছে, এরপর থেকে ওখানেই কাজ করবি তোরা। টালিগঞ্জ এলাকাতে যত স্টুডিও আছে ম্যাক্সিমাম ওই নাকতলা এলাকাতেই আছে। ওখানে আমি ওখানকার স্কুলে পড়তাম। তো আমাকে হেড স্যার ডাকে, ডেকে আমাকে বলে, কাউকে কৈফিয়ত দেওয়ার নেই, ওইটুকুনি বয়স, তখন আমার 10 বছর বয়স, তুমি যে ওয়ার্ডটা আটকাবে সেই ওয়ার্ডের প্যারালাল ওয়ার্ড বলতে থাকো। ওই আমার মাথায় উনি ঢুকিয়ে দিল প্যারালাল ওয়ার্ড। আর যে যে ওয়ার্ডগুলো আমার আটকাতো সেই ওয়ার্ডগুলোই আমি আয়নার সামনে বারবার 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 উচ্চারণ করতাম। আর খুব লো স্পিচে কথা বলতাম, আস্তে কথা বলতাম, হুম আস্তে কথা বলতাম। আস্তে কথা বললে ব্যালেন্স করা খুব সহজ হয়। আর ভগবানের আশীর্বাদে আজ মানে যবে থেকে আমার মানে আমি 18 বছর বয়স থেকে আমি এই এলাকার কেবল অপারেটর। আমি হুম এই এলাকার আমি কেবল অপারেটর। তো টিভিতে অ্যানাউন্সমেন্ট করা, হুম দুর্গাপুজোর শোতে আমি অ্যানাউন্সমেন্ট করতাম। কিন্তু আমার যে কথা আটকায়, এটা শুধুমাত্র আমার পরিবার ছাড়া কেউ বুঝতে পারবে না। কারণ আমার যে আটকাবে ফ্র্যাকশন অফ সেকেন্ডে, ওইটুকুর মধ্যে আমি একটা অন্য প্যারালাল ওয়ার্ড ছুড়ে দেবো। এত স্টক অফ ওয়ার্ড আমার। শব্দ ছক জানিস? শব্দ ছক এরম করে একটা ছক, এরম করে একটা লিখলে একটা শব্দ ছক হয়। যে কোনো শব্দ ছক আমার ফিল আপ করতে 1 থেকে 1.5 মিনিট লাগবে। আমার কাছে এত স্টক অফ ওয়ার্ড আছে। এটাই হচ্ছে সেটা, বলে দিচ্ছি। এটা যাদের স্ট্যামারিং আছে, যারা নিজেকে তোতলা ভাবে বা যারা সবার সামনে কথা বলতে পারে না, ভগবান তাদেরকে মারাত্মক দূরদৃষ্টি দেয়। তারা অনেক দূর দেখতে পায়, 1 নম্বর। আর তারা খুব শাইন করে। আমি জীবনে যত আমার মতো তোতলা মানুষ দেখেছি, সবাইকে দেখেছি তারা খুব শাইন করে। তুইও অনেক শাইন করবি, যা। রিয়ালোক লিখেছে, গুড ইভিনিং। রিয়ালোকের সঙ্গে যোগাযোগ করিস, ও খুব ভালো একজন ফটোগ্রাফার। ঠিক আছে, যারা যারা এখানে তোকে কমেন্টস করছে প্রত্যেকজনকে কিন্তু তুই কমেন্টসে বাড়িতে গিয়ে সবাইকে রিপ্লাই দিবি। যাই হোক, এবার হ্যাঁ, তুই এটা বললি না তো, তোর শুরুটা কিভাবে? আমি ছোটবেলা থেকেই মানে সারাতে পছন্দ করতাম বললামই। আর আমি মাধ্যমিক দেওয়ার পরে ভেবেছিলাম ভর্তি হব, তারপরে সেটা হয়নি। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ভর্তি হলাম, তারপরে আস্তে আস্তে করে একটা করে শ্যুট নামাচ্ছি। শ্যুটটাও নামিয়েছি ও, এর মানে জন্য। তুই নিজেই শুট নামিয়েছিস? হ্যাঁ, ভেরি গুড। আমার প্রথম শ্যুট নামিয়েছি আমি আগমনী লুক। সেখানে মানে আমাকে যে ফটোগ্রাফার ছিল সে বলছে পারবে না তুমি। তারপরে আমি বললাম ঠিক আছে তুমি করেই তো দেখো পারি কি পারি না। তারপরে করলাম, তারপরে আস্তে আস্তে আরও শ্যুট নামালাম, কালি নামিয়েছি। তারপরে অনেক, আমি বেশিরভাগ ইউনিক লুকই না পাই। বাহ বাহ বাহ। মানে তোর কাছে তোর স্পেশাল কাজ কোনটা এখনো অবধি? সবই। সবই স্পেশাল। ভেরি গুড, ভেরি গুড। এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা আজকের পর থেকে যাতে এই কনফিডেন্সের লেভেলটা ইনটু 2 হয়। আগের দিন যে বাচ্চাটা এসেছিল, যে কলকা আর্টিস্ট, ও শুধু এখান থেকে যাবার পরে আমাকে বলছে, স্যার আমার কনফিডেন্স লেভেল যে কোন জায়গায় চলে গেছে, আমি নিজের উপর নিজে কন্ট্রোল রাখতে পারছি না। এটাই কিন্তু আমার কাজ। আমি তখন কি বললাম, যে আমি চাটুকুই করতে পারি না, আমি চাও করে খেতে পারি না। আমি একটা জিনিস পারি শুধু, আমি উল্টো দিকের মানুষকে ইন্সপায়ার করতে পারি। উল্টো দিকের ভেঙে পড়া মানুষকে একটু হাওয়া দিতে পারি, যে হাওয়াটাতে সে এগোনোর জন্য রেডি হতে পারে, বা ধাক্কা দিয়ে তাকে এগিয়ে দিতে পারি।
এই জায়গাটাতে আমার কোনো শত্রু নেই, এই জায়গাটাতে আমার কোনো মিত্র নেই। আমার কাজ একটাই, ভগবান আমাকে যেটা করতে পাঠিয়েছে, যেটা আমি মনে করি যে ভগবান আমাকে হয়তো এই কাজটার জন্যই পাঠিয়েছে, যে মানুষ যখন কোনো পথ পাবে না সেই সময় তোমার সঙ্গে তার আলাপ হবে, আর তারপর থেকে তার জীবন ঘুরে যাবে। এবং তারপরে স্টেপ হচ্ছে তার জীবন তো ঘুরে যাবে, সে তো শাইন করে যাবে, কিন্তু সেই শাইনের আলো জেরিদা পর্যন্ত সে আসতে দেবে না। কেন? তাকে তো বলতে হবে জেরিদা আমাকে, জেরিদার জন্য আমি উঠেছি, তাই তো? এইটা কেউ বলতে চায় না। বাট পরিবারে একটা ছেলে যদি, ছেলে বা মেয়ে যদি অনেক দূরও যায় না, তার সব কিছুর পেছনে তার বাবা মার নামটাই কিন্তু থেকে যায়। হয়তো সব বাচ্চারা বাবা মার নাম করে না, যেমন আমি যা সবকিছু আমার বাবা মা, বাবার থেকে মা বেশি, বাবা একটু গম্ভীর, মা বেশি, সবকিছু মায়ের থেকে শেখা, সবকিছু মায়ের থেকে শেখা। শুধু রান্নাটাই শিখতে পারিনি। রান্না করতে যে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে, ওটাই তো বড় বড় জিনিস। কতক্ষণ কি করে দাঁড়িয়ে থাকে লোকে রান্না করার সময়। তারপরে রিয়া লোক লিখেছে, থ্যাংক ইউ দাদা আমাকে অ্যাপ্রিসিয়েট দেওয়ার জন্য। তোমাকে অ্যাপ্রিসিয়েট দেবো কি, তোমাকে এখানে দরকার, তুমি কবে আসবে জানিও, তুমি তো পাত্তা দাও না আমাকে। তোমার লেভেলের ফটোগ্রাফার আমার পাশে বসলে আবার ভাগ্য ফিরে যাবে। যাই হোক, তারপরে যেটা বলি, এখন অব্দি বেস্ট কাজ কোনটা তোর? আমার আমার এখনো একটু জোরে বলবি খালি। হ্যাঁ, আমার এর কাছে একটা শুট হয়েছিল শীতকালী, আমার ওটা সব থেকে বেস্ট লেগেছে এখনো পর্যন্ত। সেই শিবকালীটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আর তোর কাছে কি ওটা বেস্ট নাকি? আমার সবই বেস্ট। আমার ওটা সব থেকে বেস্ট। হ্যাঁ ঠিক আছে, অডিও ঠিক আছে, মানে তোর সব কাজই তোর কাছে বেস্ট, তাই তো? হ্যাঁ, শুধু সেই দিনকে আমার প্রচুর সময় লেগেছিল, মানে আমরা সকাল 10টা থেকে মনে হয় শুরু করেছি রাত্রি 10টা অবধি। মানে মডেল সাজানো হয়ে গেছে ধর 7টা, তারপর শুট চলেছে। আমরা বাড়ি আসতে আসতে আমার 10:30। হ্যাঁ, কাজ করতে করতে না খিদে পায়, না না না। ক্লান্তি লাগে, কিচ্ছু লাগে হয় না। না। লাগে না। আগে প্রথম প্রচুর কোমরে লাগতো, কিন্তু এখন কিচ্ছু হয় না। একবার মনে হয় আমি 4টে পার্টি মেকআপ করে এসেছি, কোমর নিয়ে আমি দাঁড়াতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তারপরে এবারে আবার ছিল, মানে ব্রাইডাল আর রিসেপশনে আমার কাছেই করবে। এবার রিসেপশনে যখন গেছি তখন আমার কিচ্ছু হয়নি, মানে কাজ করতে করতে কাজের নেশা লেগে যায়, আর যখন তুই কাজ রেগুলার করতে থাকবি না, যারা যারা আমি রিসেন্ট সপ্তাহখানেক আগে শিয়ালদা স্টেশন থেকে দমদম এসছি, 8 মিনিট লেগেছে ট্রেনে উঠে দেখছি এত ভিড়, তখনও ভিড় হয়নি। আমি একটা লোককে জিজ্ঞেস করছি, দাদা আরো ভিড় হবে? বলছে আপনি চুপ করে বসুন, আপনার কোলের উপর এসে বসবে দেখবেন লোকে। তার মানে আমার অভ্যেস নেই বলে আমার কষ্ট হচ্ছিল, কিন্তু যারা রোজ যাতায়াত করে তাদের ওটাই মজা। হ্যাঁ, তো কিচ্ছু তারা হয় না। ওখানেই গল্প করে, নরমাল হয়ে গেছে। হ্যাঁ। তারা ওখানে গল্প করে, ওখানেই কথা বলে, ওখানেই টক্সিক সাবজেক্ট নিয়ে আলোচনা করে, তাই তো? তো যাই হোক, সেটাই বলছি, অভ্যেস করতে হবে প্রতিদিন। আমরা যেমন পড়াশোনা করার সময়, যেমন আমরা প্রতিদিন সকালে পড়াশোনা করেছি, দুপুরবেলা স্কুলে গেছি, রাত্রে কোচিং করেছি, এসে পড়া করেছি, তাই তো? ঠিক সেরকমই না, প্রতিদিন কাজের মধ্যে থাকতে হবে। যেদিন শুট থাকবে না সেদিন রিলস বানাবি, ফাটিয়ে রিলস বানাবি, বসে থাকবি না, ফাটিয়ে রিলস বানাবি। সাজগোজ করবি, সেটাও মানুষকে দেখা। আমরা তো আমরা কন্টেন্ট ক্রিয়েটার। আমরা যেটা বলি আমি তোদের, আমরা যা করব লোকে তাই দেখবে, আমরা যা করব তাই দেখবে। নতুন নতুন কিছু অ্যাপ্লাই কর নিজের উপরে, অন্য লোকের রিলস দেখে সেই রিলসটা নিজের ভাষায় বল, কিন্তু ওর অডিওটা নিবি না। মানে ওই যে ইন্সপায়ারিং কথা দিয়ে অডিওগুলো আসে না, কেউ একজন বলছে, তুই তার অডিওটাকে শুনে নিয়ে নিজের ভাষায় বল, সাজগোজ করবি, স্নান টান করে উঠবি, ফ্রেশ হবি, চান টান করবি, ফ্রেশ হবি, যেদিনকে তোর কাজ থাকবে না, ব্যাস 10টা রিলস করে ফেল, ফটাফট করে।
তোকেও তাই বলছি, তোকেও তাই বলছি, কাজের মধ্যে রোজ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আর আগের দিন আমি একটা টিপস বলেছিলাম ওদেরকে, জানি না তুই শুনেছিস কিনা, সেটা হলো তোর এলাকার অনেক মানুষ জানে না তুই মেকআপ আর্টিস্ট, তাই তো? সেটার জন্য বাড়ির সামনে রাস্তার ওপরে বাড়ি না গলির ভেতরে বাড়ি? গলির ভিতরে। গলির ভেতরে। পাড়ায় কোনো পার্ক, নেই। কোনো চৌরাহা টাইপসের কোথাও বসার জায়গা যেখান দিয়ে পাবলিক যাতায়াত করে? বাইরে কোথায়? রোডে। রোডে? রোড মানে সেখানে একদম রাস্তায় ভোঁস ভাঁ করে গাড়ি যাচ্ছে সেরকম রাস্তা? না না না। মানে গ্রামের ভেতরের রাস্তাগুলো থাকে না, হ্যাঁ, হ্যাঁ। মানে যেখান দিয়ে মানুষ যাতায়াত করছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাশে একটা সুন্দর ফাঁকা জায়গা আছে, হুম হুম। ওই রকম একটা জায়গায় না, আমার কথা শুনে একদিন ওখানে একটা সুন্দর প্লাস্টিক পাতবি, মেকআপ গুলোকে সুন্দর করে সাজাবি, সাজিয়ে একটা মডেল ফিক্স করবি, করে তাকে নিয়ে ওখানে বসে নর্মাল সাজাতে শুরু করবি। তুই বিশ্বাস কর, আমার কথা যদি একদিন তুই মানিস, তোর এলাকায় কত যে মানুষ জেনে যাবে যে তুই মেকআপ আর্টিস্ট, আর তোর কাছে কত বুকিং আসবে তোর ধারণার বাইরে। করে দেখ আমার কথা একদিন, কিরকম বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম? তুই একটা মডেল ঠিক করলি, পাশের বাড়ির বাচ্চাটাকে, পাশের বাড়ির মেয়েটাকে ফিক্স করলি, এই শোন না আজকে তোকে আমি সাজাবো। কোথায় সাজাবো বলতো? ওই রাস্তায় বসবো কি আমরা। শুধু তোর প্রথম দিন লজ্জা করবে, আমার এখানে আসার সময় তোদের অনেক কিছু ভেবে তোরা এসেছিলি, এখন আলটিমেটলি কিছু হচ্ছে না না তো? এখন মনে হচ্ছে আমি তোদের পরিবারের একজন, তাই তো, যার কাছে কোনো ভয় নেই, না। লজ্জা নেই, নেই তো? ঠিক সেই রকম প্রথমটা তোদেরকে এই ভেবে যেতে হবে যে তোরা শুধুমাত্র একটা প্লাস্টিক পেতে বসবি, দাদাকে বলবি, এ দাদা আমাকে একটা প্লাস্টিক পেতে দে, চল। ওই দেখবি সুন্দর করে প্লাস্টিক পাতবে, পেতে সাজগোজের জিনিসগুলো যেগুলো দিয়ে সাজাবি সেগুলো সাজাবি। মেয়েরা কিন্তু খুব অ্যাট্রাক্ট হয় ওটায়, তাই তো? হয়ে হাতে একটা হাত পাখা রাখবি, একটা কাগজ পেন রাখবি, একটা ডায়েরি আর একটা পেন রাখবি, রেখে ডায়েরির ওপরে তোর ফোন নাম্বারটা বড় বড় করে লিখবি, লিখে রাখবি। এবার সাজাতে বসলি, সাজাচ্ছিস সাজাচ্ছিস সাজাচ্ছিস, দেখবি সাইকেলে করে মেয়েরা যাচ্ছে আসছে, ছেলেরা বাইকে করে যাচ্ছে আসছে, সবাই দেখতে দেখতে যাচ্ছে। ঠিক 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে যখন মেয়েটা রূপ পাচ্ছে, তখন দেখবি মেয়েগুলো ঘুরে ঘুরে আসছে, বয়স্ক লোকেরা যাচ্ছে, দেখতে দেখতে যাচ্ছে। তোর কিন্তু তখন আর কিন্তু তোর লজ্জা করবে না, কেন বলতো? তখন তুই কাজে ডুবে গেছিস, তোর তখন কিচ্ছু মনে হবে না কে দেখছে কে না দেখছে। বাট আফটার 50% সাজানো, লোক ওখানে তোকে গোল করে ঘিরে ধরে দেখবে। আমার প্রোফাইলে যাবি, আমার প্রোফাইলে যদি কখনো সময় না কাটে, আমার প্রোফাইলে ঢুকবি, ফটোসে যাবি, দেখবি আমি এরকম টাইপের ইভেন্ট করি। পুরীতে গেছি বেড়াতে, আমরা ফ্যামিলি পুরীতে গেছি বেড়াতে। পৃথা, যাকে ফোন করলাম খানিকক্ষণ আগে, পৃথা, পৃথাকে আমি আমি আমার মিসেসকে বললাম চলো সমুদ্রের পাড়ে, ওকে সাজাবে। বলছে বেড়াতে এসেছি, ওসব সাজানো ফাজানোর গল্প নেই, এখন ঘুমোবো। চলো না চলো না, একটু হাত পা টিপে দিলাম, চলো 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 বলে পৃথাকে নিয়ে ওকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে গেলাম। সমুদ্রের পাড়ে পৃথাকে ব্রাইডাল সাজানো হলো, ভিড় হয়ে গেল পুরো। আমার লাইভটা দেখলে ওখানেই দেখবি, লাইভের লিঙ্কটা আছে, ভিড় হয়ে গেল পুরো, ভিড়ে ভিড়, কত লোক জমে গেল ওখানে, কত লোক যে ফোন নাম্বার নিল, ইনস্টাগ্রামে অ্যাড হলো, কোনো ঠিক ঠিকানা নেই। আমার এই ভিডিওটা দেখলে ওখানেই আছে, দেখবি পুরী ট্রিপ 2024 বলে দেখবি লেখা আছে। লজ্জা, যখন তুই কাজে ডুবে যাবি না, তখন তোর কাছে কোনো লজ্জার কোনো দাম থাকবে না। আর তুই তো রূপ দিচ্ছিস, তুই তো রূপ দিচ্ছিস। একদিন যদি আমার এই কথাটাকে মানতে পারিস, মেলাতে পারিস, তোর কাছে কাজ তোর ঘরে বসে আসবে। মা তোমাকে কখন বাড়িতে গেলে পাবো? না আমার মেয়েটার একটা বিয়ে দেবো ভাবছিলাম, দেখবি চলে আসবে। তুই তোর দেয়ালের মধ্যে একটা লেখা টাঙিয়ে রাখবি, আর এরকম লাইভ পারফরমেন্স কর। একদিন যদি তুই লাইভ পারফরমেন্স করিস, তোর নেশা লেগে যাবে আবার কবে লাইভ পারফরমেন্স করবো। মানুষ তো তোকে তখন বাহবা দেবে, মানুষ তোকে তখন বাহবা দেবে। আর প্রশংসা পেতে সবাই ভালোবাসে, ভালো কাজের প্রশংসা পেতে সবাই। দেখবি ছেলেরা এসে ছবি তুলে নিয়ে যাবে, মেয়েরা এসে ছবি তুলে নিয়ে যাবে। আর যখনই কে জিজ্ঞেস করবে, মা তোমার ফোন নাম্বারটা দাও তো মা, আমার সামনে একটা কাজ আছে। ও কাকু আমি তো সাজাচ্ছি, তুমি ওই ডায়েরির মধ্যে লেখা আছে একটু লিখে নাও। ডায়েরিটা খুলবে, পেনটা ভরা আছে, তোর নাম্বারটা উপরে রয়েছে। ও কাকু তোমার নাম্বারটাও তাহলে ওখানে লিখে দিয়ে যেও। তোর ডেটাবেস তৈরি হয়ে গেল একটা। এটার জন্য তোর কোনো খরচা
এক পয়সাও খরচা নেই। শুধু যে বাচ্চাটাকে সাজাবি তার হাতে 50টা টাকা হাতে দিয়ে বলবি তুই এটা খরচা করিস। এতে কি হবে বলতো, তুই ওকে যখন ডাকবি তখন পাবি, যখন ডাকবি তখন পাবি। ওকে একদিন তুই ব্রাইডাল করালি, একদিন তুই নর্মাল একটা লুকস করালি, করিয়ে দেখ একদিন, খুব ভালো ফল পাবি। যারা আমার লাইভ দেখছেন তাদের সবাইকেই বলছি যে একদিন আমার এই কথাটুকুনি শুনুন, কাজ আপনার ঘরে আসবে। কি একটা কি লিখেছে, ও রিয়ালোক লিখেছে, ও আইকনিক জিয়া, আইকনিক জিয়া, আর কেউ আর কেউ আর কেউ, হ্যাঁ ও নিশা লিখেছে ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে 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 আইকনিক জিয়া লিখেছে হ্যালো সবাইকে, হ্যালো জিয়া, হ্যালো জিয়া। তারপরে রিয়া লিখেছে, রিয়া অলোক লিখেছে আমার সেই ফার্স্ট ডেটা মনে পড়ে গেল, যেদিন আমি কলকাতা মডেলদের সাথে ফার্স্ট টাইম কাজ করি, সেটাও তোমারই স্টুডিওতে। থ্যাংক ইউ তোমাকে অ্যান্ড সম্পাস, ও সম্পাকে মানে আমি যাকে মেয়ে বলি, এবং তানি ভট্টকে। মনে আছে মনে আছে মনে আছে মনে আছে। তারপরে জিয়া লিখেছে সবাইকে ভালো লাগছে বাট আমার মডেল একটু বেশি, জয়ী সেন তোমায় খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। জয়ীকে সত্যি সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। আইকনিক জিয়া আর একটু জোরে কথা বলো সবাই, আসলে মাইক্রোফোনটা অনেক দূরে চলে গেছে মুখ থেকে। তাই তো, এই আওয়াজ তো ঠিকই আছে, কি হলো কেসটা দেখতে, একটু অডিও শোনা যাচ্ছে কিনা। ও ঠিক আছে ঠিক আছে, আমার ভলিউম কন্ট্রোলটা কমে গেছিল। যাই হোক, দেখতে দেখতে 35 মিনিট হয়ে গেল। আচ্ছা এবার বলি, এখনো অবধি ফ্যাশন ইন্ডাস্ট্রির ভালোটা বলেছিস নাকি সবটাই ভালো, কি এটা বললি জানো না? হ্যাঁ, আমার কোনো বাজে এক্সপিরিয়েন্স নেই, আমার সব ভালো। সবটাই ভালো হ্যাঁ। মানে, আর তোর তোর নেগেটিভ এক্সপিরিয়েন্স প্রফেশন রিলেটেড? শুধুমাত্র একজনকে সারাতে গেছিলাম, তার মুখে প্রচুর পিম্পলস ছিল। আমাকে সে বলছে যে পিম্পলসগুলো কেন ঢেকে দিতে পারোনি তুমি, মানে বসিয়ে দিতে। বলছি বসানো তো যায় না, সেটা নিয়ে আমাকে বলছিল। এটা তো কাজের পার্ট। হ্যাঁ, ওইটাই হচ্ছে, ওইখানটা করেই আমার খারাপ লেগেছিল আর কি। এটার একটা ছোট্ট জ্ঞান তোকে দিই, সবসময় তুই প্রত্যেকটা মানুষকে কখনো খুশি করতে পারবি না, সবাইকে খুশি করতে পারবি না। এক একটা ক্লায়েন্ট তোকে স্বর্গ দেখিয়ে দেবে, এত ভালোবাসবে, আর এক একজন তোকে এমন দাঁত খিচবে যে তোর মনে হয় আমি কাজই ছেড়ে দেবো, তাই তো? আর কেউ আশা করে আছে তার পিম্পলসটাকে তুই ঢেকে দিবি, সেটা তো হয় না। হয় না, সেটাই তাকে বোঝাতে হবে। আমি বলেছি যে হয় না, বলছে হয় হয়, আমার দিদি সব জানে। ঠিক আছে, তো এটার জন্য টিপস আছে কিছু, জানি কি মানে জানিস না কি আমি জানি না। আফটার শো আমার থেকে ফোন নাম্বার নিয়ে নিবি, আমার মিসেসের নাম্বারটা নিয়ে নিবি, আমার মিসেসকে ফোন করে জিজ্ঞেস করবি, তোকে টিপস বলে দেবে, যাতে পিম্পলসগুলো নষ্ট হবে না, পিম্পলসগুলোর কোনো ক্ষতি হবে না, পরে ওটা খারাপ কোনো রূপ নেবে না, অথচ পিম্পলসটাকে ঢাকা যাবে, সেটারও পথ আছে। মানে বসানো যাবে? বসানো যাবে মানে তেবড়ে দেওয়া যাবে না, কিন্তু বোঝা যাবে না। বোঝা যাচ্ছিল না, বাট সামনে থেকে তো, ক্লোজ থেকে তো বোঝা যাচ্ছে না যে পিম্পলস ওখানে আছে, ওইটাই বলছিল। ওটা বলছিল? হ্যাঁ। তাহলে বলবে তাহলে সেই মাস্ক সিনেমাটার মধ্যে মাস্ক পরেছিল মুখে, ওটা পড়তে হবে, প্লাস্টিক সার্জারি করে দিতে হবে। সার্জারি করতে হবে। আর দেবে তো 4-5 হাজার টাকা, তার মধ্যে আবার প্লাস্টিক সার্জারি, সত্যি। যাই হোক, আরেকটু চলে কথা। আরেকটা জিনিস, সেটা হলো তো বললাম যে সামনে আমি একটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করার প্ল্যানিং করছি, সেখানে একটা নতুন ইভেন্ট তোরা করতে পারবি, সেটা হলো সেখানে নিজেদেরকে নিজেরা সাজাতে হবে। এতে দুটো জিনিস হবে, প্রত্যেকটা মানুষেরই একটা কাজের হ্যাবিট তৈরি হবে,
এবং ফাস্ট কাজের হ্যাবিট তৈরি হবে, ফাস্ট কাজের হ্যাবিট তৈরি। যেমন ম্যাগির পপুলারিটি কিন্তু একটা জিনিসের জন্য, কি বলতো? 5 মিনিটে হয়ে যাবে। 2 মিনিটে লেখা থাকে তো। অফিসিয়ালি তো 2 মিনিট লেখা আছে, কিন্তু 5 মিনিট লাগে। লাগে 5 মিনিট। তার মানে হচ্ছে ম্যাগির পপুলারিটি সারা ওয়ার্ল্ডের যে কোনো বাচ্চা 2 মিনিট, 2 মিনিট। 2 মিনিট। ঠিক সেরকমই আমরা এরকমই একটা প্রোফাইল তৈরি করতে যাচ্ছি যে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলে মেয়েদের সব রকম প্র্যাকটিস থাক, যে আমরা 20 মিনিটেও নিজেদেরকে সাজাতে পারি, 20 মিনিটেও। তার জন্য বিশেষ স্পেশালিস্ট হিসাবে আমার মেসেজ তোদেরকে টিউটোরিয়াল তৈরি করে দেবে, যে কিভাবে 20 মিনিটের মধ্যে নিজেকে কোন কোন কি কি দিয়ে তুমি সাজাতে হবে, তার জন্য একটা ব্যাপার তৈরি করে দেবে। দেরি আছে যদিও এখনো, কিন্তু প্র্যাকটিস করার জন্য অন্ততপক্ষে 100 দিন তোরা প্র্যাকটিস করার জন্য সময় পাবি। আচ্ছা। আর এটা করতে পারলে ফ্যাশন ইন্ডাস্ট্রির সব থেকে বড় জিনিস যেটা হবে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আমরা করতে পারবো কি পারবো না সেটা আমি জানি না, বাট আমি আশাবাদী আমি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিকে নিয়ে, আইটা ক্লাবকে নিয়ে আমি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করব। এবং যদি আমরা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করতে পারি, সেক্ষেত্রে একটা যেটা সুবিধা হবে, যে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি বলে যেটা ইন্ডাস্ট্রি আছে, যেটা সরকারের কাছে, গভর্নমেন্টের কাছে যার কোনো অস্তিত্ব নেই, অস্তিত্বটা তৈরি হবে। কারণ এই প্রফেশন থেকে কিন্তু প্রচুর মানুষ করে খাচ্ছে, যার 3 পুরুষে, তোর 3 পুরুষের মধ্যে কেউ কখনো মডেল ছিল? না না। তোর 3 পুরুষের মধ্যে কেউ কখনো মেকআপ আর্টিস্ট ছিল? না। আমি এরকম মানুষও দেখেছি যার 3 পুরুষ কেন, যাদের প্রফেশন, তাদের ফ্যামিলি প্রফেশন এর সেকশনেও নেই, কিন্তু সে কিন্তু আজকে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তার বাড়িতে যে ভাত খাওয়া হচ্ছে, তার যে অন্ন সংস্থান হচ্ছে এই প্রফেশন থেকে। সুতরাং এটাও একটা প্রফেশন, এবং এই প্রফেশনটাকে যদি আমরা গভর্নমেন্টের কাছে প্রেজেন্ট করতে পারি আমাদের কোনো বড় ভালো কাজের মাধ্যমে, সেটা একটা আশীর্বাদ হবে। এবং শুধু তাই না, দিনের শেষে আমরা এই কম্পিটিশন থেকে কি পেলাম? একটা শাড়ি পাবো, বড় বড় শপের টোকেন পাবো, ওয়াও মোমোর টোকেন পাবো, সিনেমার টোকেন পাবো, আইনক্সে সিনেমা দেখার টোকেন পাবো, তার সাথে দামি একটা ব্র্যান্ডের শাড়ি পাবো, আর যেটা পাবো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট, যেটা মানুষ পয়সা দিয়ে পাবে না, পয়সা দিলে পাওয়া যাবে না। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট এমন একটা সার্টিফিকেট, নট অনলি দ্যাট, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট যখন দেবে তার ইমেল আইডিতে একটা নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করলে গিনেস বুকের ওয়েবসাইটে গিয়ে সে তার নাম দেখতে পাবে, নাম দেখতে পাবে। এবং আজকের ডেটে এআই বা চ্যাট জিপিটিতে তোমার নাম যদি কেউ সার্চ করে বা গুগলে সার্চ করে, তোমার নাম যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আছে সেটাও লিঙ্কে দিয়ে দেবে। সুতরাং এটা একটা আমাদের অনেক বড় পাওনা। কবে হবে কি বৃত্তান্ত এখনো অবধি মোটামুটি ঠিক হয়েছে, 9th ডিসেম্বর শনিবার, 9th ডিসেম্বর শনিবার ঠিক হয়েছে। বাট যতক্ষণ না ভেন্যু ফাইনাল হচ্ছে ততক্ষণ, তবে ভেন্যু ফাইনাল বলতে ইচ্ছে আছে, এখনো অবধি সব ঠিকঠাক থাকলে নেতাজি ইন্ডোরেই হবে। নেতাজি ইন্ডোর ছাড়া অত বড় প্রোগ্রাম করা যাবে না, কারণ আমরা টার্গেট করেছি 1000 মেম্বার ওখানে বসে কাজ করবে। 1000 আমি অলরেডি করেছি, 777 বলে 854 জন করেছি আমি প্রিন্সেপ ঘাটে। হ্যাঁ, দুর্গার কিছু এরকম, হ্যাঁ ওরকম তো আমরা দেখেছিলাম, ফেসবুকেই দেখেছিলাম। এত বড় ইভেন্ট সারা ভারতবর্ষ না, সারা ওয়ার্ল্ডে কখনো হয়নি। 852 জন দুর্গা হয়েছে, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সব দুর্গা। কলকাতা পুলিশ বাস ফাস সব আটকে দিয়েছে, একটা লাইন দিয়ে শুধু দুর্গা যাচ্ছে শুধু, আর সবাই বাসের মাথায় উঠে বাসের ভেতর থেকে ছবি তুলছে। প্রচন্ড গরম ছিল, প্রচন্ড গরম, মানে শ্বাসকষ্ট হচ্ছে ওপেন এয়ারে। এখানেও একটা মা দুর্গার আশীর্বাদ ছিল। আগের দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে, সেই দিনটা শুধু বৃষ্টি হয়নি, পরের দিন থেকে বৃষ্টি হয়েছে, তার আগে 7 দিন ধরে বৃষ্টি হয়েছে। এরকম ইউটিউবে গিয়ে লিখবি 777 লাইভ মা দুর্গা, বা 777 দুর্গা লিখলেই হবে, ইউটিউবে দেখবি, ভিডিও দেখবি, কত ভিডিও আছে। ওটা আমার জীবনের এখনো অবধি সব থেকে বড় ইভেন্ট। বাট
ওই ইভেন্টটা যে আমি করব বলে আবার যে এগোচ্ছি, নার্ভ ফেল করে যাচ্ছে। কেন মনে হচ্ছে কি এত বড় প্রোগ্রাম করতে পারবো তো, একটা সাহসের একটা ব্যাপার থাকে তো। হ্যাঁ, যাই হোক, ভগবান যখন, মা দুর্গা যখন চেয়েছেন, কুছ তো হোগা। যাই হোক, এবার বল, আহ, এই প্রফেশনেই তো তোরা এগোতে চাইছিস, হুম? বিয়ে করবি না তো বললি এক্ষুনি? না না, হ্যাঁ, করবো না এখন। এক্ষুনি করবি না সেটা বল, ওকে দুঃখ দিস না আবার। এক্ষুনি করবো না সেটা বল। 27-28-29 বছর বয়সে পায়ে দাঁড়িয়ে হ্যাঁ, বাবা মাকে কিছু একটা দেখাতে হবে ভাই। পৃথিবীর কাউকে দেখানোর দরকার নেই, বাবা মাকে দেখাবো যে তোমরা যে আমাকে জন্ম দিয়েছো, সেটার জন্য তোমাদের থ্যাঙ্কস। যে যা জীবনে করব সবকিছু বাবা মার জন্য করব, তাই তো? যাই হোক, এবার বল, আমাকে তোরা প্রথম কবে দেখেছিস রে? প্রসেনজিৎদার ইভেন্টে আগের দিনই হ্যাঁ, ওই দিনকে দেখেছিস আর আজকে সেকেন্ড দিন দেখলি? হ্যাঁ। আচ্ছা, যদি তোদের মনে আমাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন করতে পারবি। আমি আপনার জার্নিটা শুনতে চাই। জোরে বল। আপনার জার্নিটা আমি শুনতে চাই যে কিভাবে এই লাইনে আপনি এলেন। নট লাইন, Profession. ইটস এ প্রফেশন। Profession. কেউ লাইন বললে তার ঘাড়ে চেপে যাবি, বলবি এটা লাইন না, এটা প্রফেশন। ঠিক আছে? নিজের প্রফেশনকে প্রথম নিজেকে রেসপেক্ট দিতে হবে। ওকে? হ্যাঁ, বাড়িতে স্কুটি বাইক আছে? হ্যাঁ, বাইক আছে। বাইক আছে তো, বাইকের সামনে না আর্টিস্ট লিখবি এবার থেকে। কারণ সব প্রফেশনের লোকেরা দেখবি সামনে উকিল, সেও লিখছে অ্যাডভোকেট, সিএসসি তে চাকরি করে লিখছে সিএসসি, পুলিশ, প্রেস সব লেখে। আর্টিস্টের লেখার জায়গা নেই, আর্টিস্ট লেখ। যাই হোক, এটা মজা করে বললাম। সেটাই বলছি যে কেটা বলছিলাম যেন? নিজের প্রফেশনে কিভাবে এগোবেন। হ্যাঁ, আমি প্রফেশনে কিভাবে হ্যাঁ, ইনভলভ হলাম। আমারও ছোটবেলা থেকে আমার জীবনের প্রথম প্রফেশন হচ্ছে ফটোগ্রাফি। আমার বাবা একজন বিশাল বড় সেলিব্রিটি, তো তার ক্যামেরা, সে অফিস চলে যেত, তখন তার ক্যামেরা নিয়ে ছবি তুলতাম। তখন রিল ক্যামেরা ছিল। সেই রিল ক্যামেরা থেকে আমার জীবনের প্রথম একটা বড় কাজ আসে। সেই বড় কাজটা করে আমি স্টুডেন্ট লাইফে জীবনের সব থেকে বড় টাকার চেক পাই। তখনকার দিনে 3,52,000 টাকা, মানে এখনকার যুগের 50 লাখ টাকা পাই। তো এই যে পাই, এই পাওয়াটা থেকে যেটা শুরু হয় সেটা হলো, এই পাওয়াটা থেকে আমার জার্নি শুরু। তারপরে এই অঞ্চলের যত বিয়ে বাড়ি ফটোগ্রাফি হতো সব আমি করতাম। আমার বিশাল টিম ছিল। সেখান থেকেই আমার মেসেজের সাথে আমার আলাপ, 1 বছরের প্রেম, তারপরে বিয়ে। তারপরে 2018 সাল পর্যন্ত আমি ব্যবসায়ীর পাশে ফটোগ্রাফিটা আমার কাছে একটা ভীষণ বড় ভালোবাসা ছিল। 2014 সালে এই অর্গানাইজেশনটা তৈরি করলাম। তৈরি করার পর একটা সময় দেখলাম প্রচুর মানুষের উপকার হচ্ছে, প্রচুর ছেলেমেয়েরা নতুন নতুন কাজ করতে আসছে, তাদেরকে আমি একটা স্টেজ দিচ্ছি, তারা কাজ করছে। সারা পশ্চিমবঙ্গের প্রচুর বড় বড় জায়গায় গিয়ে ইভেন্টস করলাম। আর যা আমি এখনো অবধি করেছি, উপরওয়ালার আশীর্বাদ বলতে পারিস, যেটা করেছি সেটাকে টপকাতে কেউ পারেনি এখনো, নিজেই টপকাতে পারবো না। যে প্রোগ্রাম আমি নিজে করেছি, সেই প্রোগ্রাম টপকানোর ক্ষমতা আমার কাছেই এখন নেই। মানে এই লেভেলের কাজ করেছি, হয়তো তার থেকে ভালো হবে, কিন্তু আমি ওই জিনিসটাকে টপকাতে পারবো না, এরকম গল্প। যাই হোক, আলটিমেটলি এই করতে করতেই 2018 সালে নিজের ক্যামেরাটাকে ছেড়ে দিলাম। মানে ক্যামেরায় হাত দেবো না। আমি দেখছি, আমি যখন ছবি তুলছি, ধর তোকে দেখে আমার ভালো লাগলো, তো ছবি তুললাম, তোর বেস্ট মোমেন্টসটা আমি ক্যাপচার করে নেবো। আর আমার যে ফটোগ্রাফাররা আছে তাদেরকে ঘুরিয়ে দেবো। ফটোগ্রাফারদের মধ্যে এই ব্যাপারটা আছে, ভালো ফ্রেমটা আমি তুলবো, আর কাউকে তুলতে দেবো না। এটা আমার মধ্যে এই ব্যাপারটা আসছে। আমি তো ফটোগ্রাফার একজন অফিসিয়ালি, বাট আমি একটা গ্রুপের অর্গানাইজার। আমি একটা এত বড় গ্রুপ চালাচ্ছি। তখন আমার গ্রুপের মেম্বার চলে গেছে প্রায় 70,000, না 24-25,000।
তখন আমার মেম্বার, তখনকার দিনে 24-25 হাজার তো অনেক। অনেক। তো কোনো একদিন এরকম একটা ইন্টেনশন আমার মাথায় আসে এবং আমি সেটা থেকে নিজেকে রিলিভ করি। আমি বলি, আজ থেকে আর ছবি তুলবো না। আজ থেকে সবাই যাতে ছবি তুলতে পারে ভালো, সবাই যাতে ভালো কাজ করে, সেটা আমি দেখব। যে কারণে আমি যদি কোনো ফটো ওয়ার্ক করি, সেই ফটো ওয়ার্কে আমি নিজে ছবি তুলি না, সবাইকে ছবি তোলার জন্য জায়গা তৈরি করে দিই। মডেলরা, কোনো মডেল হয়তো একটু দেখতে খারাপ বা মডেল স্মার্ট না, তাকে কেউ ফটোগ্রাফাররা ছবি তুলছে না, হুম, তাকে আমি ফটোগ্রাফারদেরকে গিয়ে বলি, যাও ওর ছবি তোলো, আমি ওকে প্রমোট করছি। সেই মডেলটাকে গিয়ে কানে কানে পিস 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 করে 4-5টা কথা বলে দিলাম, বাস মডেল চিচ্ছে দাঁড়িয়ে গেল বাস। এই রকম করতে করতে এই লকডাউনের আগে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সময় এটা দিতাম, কিন্তু একটু কম দিতাম। লকডাউনে যে লেভেলের সময় আমি এই ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দিলাম এবং দেখলাম মানুষের প্রচুর উপকার হতে শুরু করলো। এই 5 বছরটা একটা বড় বছর। আর সবার কাছে একটা শুভ খবর, আজ ওদের লাইভের শুরুতে দেখলাম আজ আইটা ক্লাবের মেম্বার 1,10,000 কমপ্লিট হলো। আইটা ক্লাব আজ 1,10,000 মেম্বার 12 বছরে। বাট ফেসবুক দেখাচ্ছে এটা 11 বছরে, বাট অফিসিয়ালি 12 বছর। কারণ এই যে গ্রুপটা, এই গ্রুপের আগে আমাদের একটা গ্রুপ ছিল, তো আমাদের এই গ্রুপের একজন ফাউন্ডার ছিল, সে একটু বেশি বোঝে, সে এটাকে পাবলিক করে ফেলেছিল, প্রাইভেট গ্রুপ করে দিয়েছিল। তো গ্রুপের নিয়ম অনুযায়ী কেউ যদি প্রাইভেট গ্রুপ একবার করে ফেলে, সেটাকে আর পাবলিক করা যায় না। যে কারণে আমরা এই গ্রুপটা বন্ধ করে এই গ্রুপটা খোলা হয়েছিল, যেটার বয়স অফিসিয়ালি মনে হয় 11 বছর দেখাচ্ছে। 11 বছরে আমরা অফিসিয়ালি প্রতি বছর 10,000 করে মেম্বার গেইন করেছি এবং অনেক ওঠা নাবা, উঁচু নিচুর পরিণতি হয়ে আজ 1,10,000 আইটা ক্লাবের মেম্বার। যারা আমাদের এই জার্নিতে সাহায্য করেছো তাদের সবাইকে থ্যাঙ্কস। ভবিষ্যতে চেষ্টা করব ভালো কিছুই করার, কারণ আমার কাছে খারাপ স্টক নেই। তাই তো? তুই আমার দিকে পাক ছুটছিস, আমি কি করব? পাকটাকে তুলে আবার তোর দিকে ছুড়বো? না, আমার কাছে এতগুলো ফুল আছে, সেটা ছুড়বো কোনটা? আমার কাছে এতগুলো ফুল আছে, আমি ফুল ছুড়বো, কারণ আমার কাছে পাক নেই। আমার কাছে সেইটুকুই। ভালো কিছু দেওয়ার জন্যই বদ্ধপরিকর, আমি ভালো কিছুই দেব। মার্কেটের খবর যে জেনিদা কিন্তু শত্রুকেও পথ তৈরি করে দেয়। শত্রুকেও পথ তৈরি করে দেয়। পথ তৈরি করে দেয় মানে যে আমাকে শত্রু ভাবে, যে আমার সম্বন্ধে সকাল থেকে রাত অবধি আমাকে নিয়েই পড়ে থাকে, আমার খারাপটা নিয়ে আলোচনা করে, সেই মানুষটাও আর কি ফ্যাশন ইন্ডাস্ট্রির টাকা দেখাচ্ছে। এটাও একটা বড় পাওনা। যাই হোক, কি তাড়াতাড়ি টাইম কেটে যাচ্ছে রে, আর 10 মিনিট মাত্র আছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসার পর পাড়াতো তো মানুষরা তোকে ব্যাকবাইট করেনি তোদের? না, ব্যাকবাইট বলতে অনেকজনের শুনেছি এরকম দ্বারা যে কি হবে এত এরকম সেজে গুজে ছবি তুলতে। তারপরে বলে যেহেতু এটা ব্রাইডাল শুট করি আমরা, তো সেখানে আমাদের ব্রাইডাল আমাদের সিঁদুরও পরানো সিঁদুর হয়। পড়তে হবে। তো এতবার মেয়েরা তো একবারই সিঁদুর পরে। এতবার সিঁদুর পরে নিয়েছে, এর আর বিয়ে হবে না। তারপরে অনেক সময় বলে আর বিয়ে হবে তো। প্রথমবারই যখন আমি সেজেছিলাম ফার্স্ট টাইম, তখনই অনেকে ভেবেছিল হয়তো আমি বিয়ে করে নিয়েছিলাম। পরের দিন আমাকে পাড়ায় দেখে বলছি তোর বিয়ে হয়নি। তারপর আবার কিছুজন, যেহেতু আমি কয়েকটা বাচ্চাকে নাচও শেখাই, তো তারা কয়েকজন ক্লাসে আসেনি, তো আমি ফোন এটা করলাম। আগমনী না? না না হ্যাঁ, না, তোর কাছে ব্রাইড সেজেছিলাম, তাই ফোন করে বলছি কি ক্লাসে এলো না, বলছে আমরা ভেবেছি তোমার বিয়ে হয়ে গেছে। তারপরে আমি বললাম না না, আমার বিয়ে হয় না, সবাইকে ক্লাসে পাঠাও। তারপর আবার সবাই ক্লাসে দিল। কি অবস্থা ভগবান, আমরা সাজতেও পারবো না। হ্যাঁ, আমরা এরকম চুক্তি দিয়ে থাকি এবং ভবিষ্যতে চুক্তি দেব, বল। আর তোর আত্মীয় স্বজন, না, পাড়ার বৌদি, কাকিমা শুধু বলে এত শুট করলে কি হবে। আমি বেশি শুটই করি, এবার যদি ক্লায়েন্ট না পাই কি করব, ওই জন্য শুট করি। তখন বলে যে এত শুট করে কি হবে।
একটাই উত্তর, আমরা পড়াশোনা করার সময় ভেবেছিলাম যে এত পড়াশোনা করছি, তো বই পড়ছি কি হবে, হুম। আজকে তো সেটার ফল পাচ্ছি। কি হবে সাবজেক্ট এটাই প্র্যাকটিস করছি। হুম। আমার 3.5 ঘন্টা লাগতো আগে একটা ব্রাইডাল সাজাতে, এখন আমার মনে হয় খুব জোর লাগে 3 ঘন্টা, 3 ঘন্টারও কম। এই প্র্যাকটিসটাই তোকে অনেক দূর নিয়ে যেতে পারে। এই প্র্যাকটিসটাই, এই যে আমি 20 মিনিটের যে ইয়েটা করছি, 20 মিনিটের যে গল্পটা করছি, যে 20 মিনিটে একটা মেয়ে নিজেকে সাজাবে, তার মুখটা 20 মিনিটে কিভাবে সাজাবে, প্র্যাকটিস কি, এই প্র্যাকটিসটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। যখন তুই এটা শিখে যাবে বা সবাই যখন এটা শিখে যাবে, তখন মার্কেটে একটা রেভলিউশন আসবে। রেভলিউশনটা কি? মানুষ অনেক ফাস্ট হয়ে যাবে। এখন তুই 5Gর যুগে, তোকে যদি এখন 2G চলে, রাত্রিবেলা যখন সেই নেট কমে যায় 2G হয়, তখন কি বিরক্ত লাগে না? একটা সময় কিন্তু এই 2Gটাই আমরা ব্যবহার করতাম, ঘুরছে তো ঘুরছে। ঘুরছে তো ঘুরছে, তখন ওটা গায়ে লাগতো না। কিন্তু এখন টাচ করলেই ঢুকে যাচ্ছে, ব্যাপারটা সেটা। যাই হোক, এই প্রফেশনে থাকতে হবে, কাজ করতে হবে। আবারও বলছি সবাইকে যে এই যে জলের বোতলটা, এই জলের বোতলটা 2 লিটারের বোতল। আমার এখানে যারা লাইভে আসবে তাদের সবাইকেই আমি এরকম একটা করে বোতল গিফট করবো এবার থেকে, যাতে সবাই জলটা খায়। জল খাবার প্র্যাকটিসটা তো আমি সবসময় বলে থাকি, আমার সঙ্গে যে আলাপ হয় তাকেই আমি বলি জল খাবি, জল খাবি। তো সবাইকেই এটা বলবো, এই যে জলের বোতলটা, এর মধ্যে লেখা আছে কখন কি জল খেতে হবে, কি বৃত্তান্ত, সমস্ত ক্যালকুলেশন দেওয়া আছে। প্রতিদিন যদি আমরা এরকম 2টো বোতল জল খেতে পারি, তাহলে নিজেকে চিনতে পারবো না, এনার্জি লেভেল একদম টান টান থাকবে। 2 ঘন্টা ঘুমিয়েও দেখবি সারাদিন টেনে দিতে পারবি। এটাই হচ্ছে সাবজেক্ট। যাই হোক, আর 6 মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হবে, কারণ ওরা অনেকটা দূরে যাবে। এমন কোনো ঘটনা আছে যে ঘটনাটা পাবলিকলি বলতে পারলে বেশ মনটা হালকা লাগবে? দুজনকেই বলছি। সেরকম কিছু নেই। আরে কেস খাবি না, কি কেস খাবি, মজা করে বলবি তো। না, সেরকম কিছু হয়নি, ঠিকঠাকই চলেছে। বাড়ির সামনে দিয়ে হর্ন ফর্ন দিয়ে যাওয়া যায়, কোনো কেস টেস নেই? না না, ওরকম কিছু নেই। তাহলে তুই কিসের সুন্দরী মেয়ে হলি রে? ওগুলো তো এখন মানে নর্মাল হয়ে গেছে তো। ওই নর্মালটাকেই তো বলছি, বল। ওই তো হতো, ওরকম হয়, এরকম আর মনে হয় না কিছু। প্রথম থেকে হতো, মেয়েদের তো ওগুলো প্রথম থেকেই হয় না। আই সালা, দুজনকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, এরকম মেয়েদের তো ওগুলো প্রথম থেকে, মানে স্কুল লাইফটা পার করার পর থেকেই তো মানে ওরকম হতেই থাকে। স্কুল লাইফ থেকে। স্কুল লাইফে তোদের 8-9 এ তোদের স্কুলের পেছনে কেউ যেত না? না, আমার যায়নি স্কুল না, আমার যায়নি। আর তোর তো মনে হয় দাদা নিয়ে যেত, নিয়ে আসতো নাকি? ও, ওটা তো দাদা, মানে ও তোকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করতো? হ্যাঁ, না মানে একটু দূরে দাঁড়াতো, ওইটুকুনিতেই অনেক মানে ছেলেরা যেত আসতো এরকম। না, ওরকম তো স্কুলে যাই না। কারণ স্কুলে আমি এতটা এরকম ছিলাম না। আমি স্কুলে একদম দুটো বিনুনি করে একদম পুটি করে পরিষ্কার সাদা একদম ওরকম ধরে যেতাম। আমি স্কুলে সেজে গুজে যেতাম না। তো সাজাগোজ করতে হয় নাকি? আমাদের ছেলেদের কি চোখ নেই নাকি? আমরা কি জানি না যে ভবিষ্যতে এই মেয়েটাকে কেমন দেখতে হবে? কি যে বলিসটা তুই, সত্যি বাবা। ঠিক আছে, মানে আলটিমেটলি সাবজেক্টটা হচ্ছে এটা, যে মোটামুটি পাড়ায় বাড়ির সামনে দিয়ে যাতায়াত টাতায়াত খুবই করে ছেলেমেয়েরা। পাড়ার ভেতর না, কিন্তু বেরোলে- আচ্ছা, পাড়ার বান্ধবীরা কেন করে না? পাড়ার বান্ধবীরা কিছু ব্যাক বাইটিং করে না তাকে অ্যাজ এ মডেল? না, বন্ধুদের মধ্যে আমি সেরকম তারা কিছু পাইনি। আর আমার বন্ধুদেরকে আমি শুধু দেখছি এরকম, তারা এলাম কোনো শুট করে পরের দিন দেখা হলে, ও কি লাগছিল তোকে সেদিন। এটা তো অ্যাপ্রিশিয়েট হ্যাঁ, করা। কিন্তু বাইরে বা পেছনে বললে তো আর জানতে পারা যাবে না, না কিন্তু সামনেই ঠিকঠাক। পেছনে পড়লে আর কি বলবে? হ্যাঁ, পেছনে বললে আর কি করে জানতে পারবে? প্রসেনজিৎ দা লিখছে মিষ্টি লাগছে এই দুজনকেই মিষ্টি লাগছে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ প্রসেনজিৎ। আবারও তোমাকে বলছি, যেভাবে তুমি এগোচ্ছ, যাদের সবাইকে নিয়ে তুমি খুব সুন্দর করে এগোচ্ছ, সবার জন্যই বলছি তোমাকে অনেক থ্যাঙ্কস।
তুমি একটা গার্জিয়ানের মতন সবাইকে নিয়ে এগোচ্ছ, এটাই চাই। যাই হোক, শেষ করছি। শেষ করার পরে একটা নতুন ছেলে মেয়েদেরকে তোর বাচ্চা মাথা থেকে 2 মিনিট কিছু বল। এই গান গাইতে পারিস? না না, গান না, পারিস না? গাইতে পারি না। দুজনেই পারিস না? নাচতে পারিস দুজনেই? না না আমি পারি, আমি ও পারি। পারে। বল, ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন নতুন ছেলে মেয়েদের জন্য কিছু বল। যারা খুব মানে ছবি তুলতে যারা খুব পছন্দ করে, ভিডিও করতে খুব ভালো লাগে, তাদের এইখানে আসা খুব ভালো। তাদের মানে বলতে পারবে না কেউ যে এটা করিস না, তারা এমনি এক্সপার্ট হয়ে যাবে। ইয়েস, তাদের উদ্দেশ্যে বল কিছু। ক্যামেরার দিকে তাকিয়ে তাদের উদ্দেশ্যে বল, তোমরা এসো আমাদের প্রফেশনে, কাজ করো, এর থেকে ভালো প্রফেশনাল নেই। হ্যাঁ একদম, এখানে এসে নিজের মন মতো সব কাজ করতে পারবে। একদম। এখানে নিজের মনটা সব মানে যেটা তোমার মন বলবে সেটাই তুমি করতে পারবে। নিজেকে চুটিয়ে সাজাতে পারবে, নিজেকে চুটিয়ে আনন্দ দিতে পারবে, প্রচুর মজা করতে পারবে, অনেক ভালো মানুষদের সাথে আলাপ হবে। হ্যাঁ, যে কোনো প্রফেশনেই খারাপ ভালো থাকে, নিজেকে মেনটেন করতে হবে, তাই তো? এরকম টাইপের এখনো অবধি কোনো প্রপোজাল আসেনি তো? না। আসলে এখনো তো হাওড়া থেকে বেরোসনি না, হ্যাঁ, হ্যাঁ। ব্রিজ পারোসনি না, এখন তো নতুন নতুন আমরা। ব্রিজ পারোসনি না, ওই জন্য। যাই হোক, আমাদের প্রফেশনে এগুলো খুব গা সওয়া ব্যাপার। আমরা জানি আমাদের নিজেদেরকে কিভাবে মেনটেন করতে হয়, তাই তো? আমরা জানি আমাদেরকে কিভাবে মেনটেন করতে হয়, দ্যাটস অল। যাই হোক, এবার তুই বল, ফ্রিলি বল। যারা সাজাতে পছন্দ করে আর সাজতে পছন্দ করে তারা এখানে আসতেই পারো। একদম। কারণ যদি যদি তুমি সাজতেই না পছন্দ করো তাহলে আমার মনে হয় না কাউকে সাজাতে পারো। ঠিক। নিজেই নিজেকে সব থেকে নিজের সমালোচক নিজে হতে হবে, নিজের কাজ করে নিজেকে সমালোচনা করতে হবে যে আমি কতটা ভালো করলাম, আরো কতটা ভালো করতে পারি। যাই হোক, শেষ করতে হবে। এখনটা এসে একটু লাইটটা খালি অফ করে দেবে, এখন না, যখন বলবো। যাই হোক, এবার শেষ করতে হবে আমাদেরকে। আগামী সপ্তাহের বৃহস্পতিবার মেবি লাইভ করতে পারবো না, কলকাতা থাকছি না। 6th আগস্ট আমার জন্মদিনের জন্য একটা বড় ব্যাপার স্যাপার চলছে, এখনো অবধি জানি না শেষ পর্যন্ত কতদূর কি হবে। 6th আগস্ট আমি 53 বছর কমপ্লিট হয়ে যাবে, বুড়ো হয়ে যাবো রে। যাই হোক, শেষ করছি। আবার দেখা হবে তোদের কোনো কাজে। আর আজকের পর থেকে প্রতিদিন, যেটা তোদেরকে বললাম, প্রতিদিন নিজেদের পেছনে সময় দিবি, নিজেদেরকে আপগ্রেড করবি, আয়নার সামনে নিজের সাথে নিজের কথা বলবি, যে কথাগুলো কানে লাগবে, সবগুলো লাগবে, সেই কথাগুলোকে পরিষ্কার ভাষায় নিজের মতন করে বলবি। ইনস্টাগ্রামে গিয়ে বড় বড় মডেলদেরকে ফলো করবি, তার স্টাইল কপি করবি, সে কিভাবে স্টাইল দিচ্ছে, কিভাবে তাকাচ্ছে, কিভাবে করছে, কপি করবি তোর জন্য। এবং তারা কি ডায়েট করছে, কি খাচ্ছে, কতক্ষণ ঘুমোচ্ছে, কতক্ষণ সময় দিচ্ছে, এগুলো দেখে দেখে শিখবি। আর আইটা ক্লাবে দুজনকেই অ্যাড করে দিয়েছি। এখানে যে র্যাম্প শো গুলো হচ্ছে, সামনে সোমা বুটিকের একটা শো আছে, টাকাটা একটু বেশি, বাট শোটার একটা ভালো ফুটফল পাবি। একটা শো আছে দুর্গাপুজোর আগেই, ওই শোটাতে তুই র্যাম্পে হাঁটতে পারবি, খুব সুন্দরভাবে সাজতে পারবি, খুব ভালো একটা বড় শো ফ্যামিলি নিয়ে আসতে পারবি। ওখানে তোদের লাঞ্চ থাকছে, আর লাঞ্চ ডিনার থাকছে, এবং খুব সুন্দর কাজ করতে পারবি। ওটা হচ্ছে এক্সাইড মোড়, চিনিস এক্সাইড মোড়? এক্সাইড মোড়ের কাছেই একটা হলে ওটা হবে। ওই প্রোগ্রামটাতেও তোরা থাকতে পারিস। টাকার অঙ্কটা একটু বেশি, 3000 টাকা মনে হয় দিতে হবে। বাট যদি করতে পারিস, এরম টাইপের কাজগুলো যদি করতে পারিস। আর তোকে বলছি, কলকাতায় যখনই কোনো শ্যুট হবে না, আগে তুই কলকাতায় ঢোক। আজকের পর থেকে তোকে অনেক মানুষ চিনে যাচ্ছে। যখনই গ্রুপের মধ্যে কোলাবে কেউ মেকআপ আর্টিস্ট চাইবে, হেজিটেট করবি না, তাকে ইনবক্সে গিয়ে লিখবি, লিখে কাজটা করবি। যত তুই কাজ করবি তত তোর মানুষের সাথে পরিচিতি তৈরি হবে। যেদিন আমি প্রসেনজিতের ওখানে গেছি, সেদিন কিন্তু আমার শরীরে একটু শক্তি ছিল না। সকাল 7টায় বেরিয়েছি, 2বার ভিজেছি। কেন ওখানে গেছি আমি জানি। ওখানে যদি আমি যাই, 4টে মানুষের হলেও এক্সট্রা উপকার হবে। হলো তো? ব্যাস। সুতরাং চেষ্টা করবি। তোকেও বলছি, যখনই আজকের পর থেকে ফটোগ্রাফাররা তোকে ইনবক্স করবে, কাজ করবি। তুই সবসময় যে
পেমেন্ট শুট পাবি তা নয়, না। যখন পেমেন্ট পাবি পেমেন্ট করবি, যখন কোলাব হবে কোলাব করবি, যখনই যার সাথে কোলাব শুট করবি তখনই তার ইনস্টাগ্রাম দেখে নিবি, তাকে বলবি দাদা তোমার ইনস্টাগ্রামটা একটু দেখাও, হুম। তার ইনস্টাগ্রাম দেখে নিবি যে তার ইনস্টাগ্রামে কিরকম কাজ আছে, কত ফলোয়ার দেখে নিবি, দেখে নিয়ে তার সাথে কাজ করবি। আগামী 2-3 মাস যদি তোরা কাজ করতে পারিস কলকাতা লেভেলে, তোদের কাজের অভাব হবে না। তারপরে আমাকে ফোন করবি, কনফারেন্স কল করে ফোন করবি, আমি তোদেরকে একটা সুন্দর টিপস দিয়ে দেবো। আজকেই দিতাম, কিন্তু আজকে আমার পার্টনার যেহেতু এসেছিল, ওর সাথে কথা বলছিলাম বলে আমি আর দিতে পারলাম না। চিন্ময় দা লিখেছে, গুড ইভিনিং দাদা, কেমন আছেন? খুব ভালো আছি। এই যে চিন্ময় দা, একজন খুব বড় ফটোগ্রাফার, এদের সাথে যোগাযোগ করবি। আচ্ছা। ফটো সাগর ওখানে ছবি তুলছে জানেন, ওখানে হ্যাঁ, প্রসেনজিতের ওখানে চিনি। সাগরকে চিনিস তো? ওর সাথেও যোগাযোগ রাখবি, ও কিন্তু খুব ভালো ফটোগ্রাফার, আচ্ছা। খুব ভালো ফটোগ্রাফার। ওর সাথে আর- আমাদের এর আগেও দেখা দেখা হয়েছিল। হয়েছে। আর প্রসেনজিৎ দাদা তোদের আছেই গডফাদার, প্রসেনজিৎ দার সঙ্গে লেগে থাকলেই ভগবানের আশীর্বাদে উন্নতি হবে। আর প্রতিদিন রিলস বানাবো, হুম। নিজে কন্টেন্ট তৈরি করব, নিজে কন্টেন্ট তৈরি করব, তোকেও বলছি। শুধু নিজের ভয়েসটা ব্যবহার করব, আর কিচ্ছু না। চচ্চর করে দেখবি পয়সা আসবে। শেষ করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই। শুভরাত্রি।